আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দ্রাব্যতার গুণফল এবং পদক্ষেপ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব আয়নিক গুণফল কি। সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা 0.1 মোল এবং ক্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা 0.2 মোল হলে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল কত? তো আয়নিক গুণফল মানে হলো আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফল। এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে দুটো আয়ন আছে তাদের ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। তো এখানে এই সোডিয়াম এবং ক্লোরাইড এই আয়ন দুটা কিন্তু একটা পাত্রের মধ্যে নাই। আমরা ধরে নিয়েছি যে আমাদের একটা পাত্রে সোডিয়ামের কোনো দ্রবণ আছে যার ঘনমাত্রা 0.1 মোল এবং আরেকটা পাত্রে ক্লোরাইডের কোনো দ্রবণ আছে যার ঘনমাত্রা 0.2 মোল। এখন এই দুটো আয়নের আমরা ঘনমাত্রা গুণফলটা বের করব, সেটাই আমাদের সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। তো আয়নিক গুণফলকে সাধারণত কিউ দিয়ে প্রকাশ করা হয় অথবা এটাকে কে আই দিয়েও প্রকাশ করা হয়। কে আই আমরা কার বের করব? সোডিয়াম ক্লোরাইডের। তো সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল সমান আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল। এখানে আয়ন আছে দুইটা, একটা হলো কি সোডিয়াম প্লাস, আরেকটা আছে ক্লোরাইড মাইনাস, এদের ঘনমাত্রার গুণফল। তাহলে সোডিয়াম প্লাস বলা আছে 0.1 মোল এবং ক্লোরাইড মাইনাস বলা আছে 0.2 মোল। এটা যদি আমরা গুণ করে দেই 0.02, এটাই আমাদের সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। এখন এই আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল সম্পর্কে আমরা যদি ভালো করে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো অদক্ষেপ পড়বে কি পড়বে না। অদক্ষেপ তখনই পড়বে যখন আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতার গুণফল থেকে বেশি হবে। অর্থাৎ আমরা লিখে দেই যে অদক্ষেপ পড়বে যদি আয়নিক গুণফল is greater than দ্রাব্যতার গুণফল। আয়নিক গুণফলকে কিউ বা কে আই দিয়ে প্রকাশ করা হয় আর আমাদের দ্রাব্যতার গুণফলকে কেএসপি দিয়ে প্রকাশ করা হয়। যদি আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বড় হয় শুধুমাত্র তখনই পদক্ষেপ পড়বে। এখন আমরা এই বিষয়টা বোঝার জন্য আমরা দ্রাব্যতা আর ঘনমাত্রা নিয়ে একটু আলোচনা করব। আসুন, দ্রাব্যতা বলা হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমাদের যদি একটা দ্রবণ থাকে 1 লিটারের এবং তার মধ্যে যদি আমি 2 মোল সোডিয়াম ক্লোরাইড যোগ করে দিই তাহলে পুরোটাই আমার দ্রবণে দ্রবীভূত অবস্থা থাকবে। এখন ঘনমাত্রা বিষয়টা কি? ঘনমাত্রা কিন্তু দ্রবণের উপর ডিপেন্ডেন্ট না, এটা আমার উপর ডিপেন্ডেন্ট। কিরকম? মনে করো বলা হলো যে একটা দ্রবণের ঘনমাত্রা 1 মোল পার লিটার। এই কথাটার মানে কি? 1 লিটারের মধ্যে আমি 1 মোল দ্রব ছেড়ে দিছি। যদি বলা হয় ঘনমাত্রা 2 মোল পার লিটার, 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব দিয়ে দিছি। এখন বলা হলো যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 3 মোল পার লিটার। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে আমাদের এই দ্রবণে 1 লিটারের দ্রবণে আমি বাইরে থেকে 3 মোল সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিছি। তো 3 মোলের কিন্তু পুরাটাই কিন্তু দ্রবণে দ্রবীভূত নাই। কেন নাই? কারণ এখানে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 2 মোল পার লিটার। অর্থাৎ এই 3 মোলের 2 মোল দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে আর বাকি যে 1 মোল এটা আমাদের তলানি আকারে পড়ে গেছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখানে কিন্তু ঘনমাত্রা 3 মোলই আছে, কিন্তু 3 মোলের পুরাটাই দ্রবণে দ্রবীভূত অবস্থায় নাই। 2 মোল দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে কারণ দ্রাব্যতা 2 মোল আর বাকি এক্সট্রা 1 মোল এটা তলানি আকারে পড়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারবো যে ঘনমাত্রা বিষয়টা এটা কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট। আমি বাইরে থেকে কতটুকু দিচ্ছি এটাই হলো ঘনমাত্রা। আর দ্রাব্যতা কিন্তু ফিক্সড করা, নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা ফিক্সড করা। তো এই কন্ডিশনে যেটা হয়েছে আমাদের ঘনমাত্রাটা দ্রাব্যতা থেকে বেশি হওয়ার কারণেই পদক্ষেপ পড়ে গেছে। তার মানে দ্রাব্যতা আর ঘনমাত্রা যে সবসময় সমান হবে এটা কিন্তু ভুল কনসেপ্ট। যদি দ্রাব্যতা আর ঘনমাত্রা সমান হয় তাহলে আমাদের দ্রবণটা কি হবে? সম্পৃক্ত দ্রবণ হবে। যদি কখনো দ্রাব্যতা ঘনমাত্রার থেকে কম হয় তাহলে আমাদের দ্রবণটা, ভুল বললাম, দ্রাব্যতার ঘনমাত্রা সমান হলে দ্রবণটা সম্পৃক্ত হবে। যদি কখনো ঘনমাত্রা দ্রাব্যতা থেকে বেশি হয় এবং এই কন্ডিশনে তখন দ্রবণটা হবে অতিপৃক্ত এবং এই কন্ডিশনে পদক্ষেপ পড়বে। আর যদি
ঘনমাত্রা দ্রাব্যতা থেকে কম হয়, তার মানে তখন আমাদের দ্রবণটা হবে অসম্পৃক্ত। তো আমরা এই দ্রাব্যতা আর ঘনমাত্রা থেকে বুঝতে পারলাম আমাদের ঘনমাত্রা বেশি হলেই আমরা অদক্ষেপ পাবো। এই ঘনমাত্রা থেকে আসতেছে আমাদের আয়নিক গুণফল, আর দ্রাব্যতা থেকে আসতেছে দ্রাব্যতার গুণফল। অর্থাৎ ঘনমাত্রা দ্রাব্যতা থেকে বড় হলেই অদক্ষেপ পড়বে। অন্যভাবে আমরা বলতে পারি আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বড় হলেই আমাদের অদক্ষেপ পড়বে। তো আমরা এখন আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এটা একটু সলভ করব। এখানে বলা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.1 মোল এবং পটাশিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা 0.2 মোল। এদের বিক্রিয়ায় উৎপন্ন সোডিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কি না। সোডিয়াম ফ্লোরাইডের অদক্ষেপ পড়বে কি না এটা বোঝার জন্য আমাদের আগে সোডিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফল বের করতে হবে। আয়নিক গুণফল বের করে আমাদের যে এখানে সোডিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল বলা আছে এর সঙ্গে তুলনা করতে হবে। যদি দেখি যে আমাদের আয়নিক গুণফলটা আমাদের কেএসপি থেকে দ্রাব্যতার গুণফল থেকে বড় হয়ে গেছে, শুধুমাত্র তখনই অদক্ষেপ পড়বে। তো এখন এখানে যে সোডিয়াম ফ্লোরাইড তৈরি হয়েছে এটা আসলে এদের বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। তো আমরা এখন বিক্রিয়াটা লিখে ফেলি যে প্রদত্ত বিক্রিয়াটি সোডিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম ফ্লোরাইড, এখান থেকে আমার তৈরি হবে সোডিয়াম ফ্লোরাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ফ্লোরাইডের যে দুটো আয়ন, সোডিয়াম প্লাস ফ্লোরাইড মাইনাস আয়ন, এদের গুণফলটাকে বের করতে হবে, আয়নিক গুণফল বের করতে হবে। তো এখানে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা কত? সোডিয়াম প্লাস আয়নটা আমাদের এখান থেকে আসবে, যার ঘনমাত্রা 0.1 মোল, এবং ফ্লোরাইড এই আয়নটা আমাদের এখান থেকে আসবে, পটাশিয়াম ফ্লোরাইড, যার ঘনমাত্রা 0.2 মোল। এখন আমরা এই সোডিয়াম ফ্লোরাইডের আয়নিক গুণফলটা বের করব। তাহলে কিউ, কার কিউ বের করব? কিউ মানে আয়নিক গুণফল সোডিয়াম ফ্লোরাইডের। তাহলে আয়ন দ্বয়ের ঘনমাত্রা গুণফল 0.1 ইন্টু 0.2, 0.02। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে কিউ আয়নিক গুণফলটা এটা আসলে দ্রাব্যতার গুণফল থেকে ছোট হয়ে গেছে। তাহলে কিউ লেস দেন কেএসপি, তাই অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না। কারণ অদক্ষেপ পড়তে হলে আমাদের কিউটাকে বড় হতে হবে, এখানে ছোট হয়ে গেছে। এখন যদি আমি এই ঘনমাত্রাকে বাড়ায় দেই তাহলে এক সময় সম্পৃক্ত হবে, এরপর অতিপৃক্ত হয়ে অদক্ষেপ পড়বে। তো একটা জিনিস মাথায় রাখবা যে দ্রাব্যতার গুণফল এটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় ধ্রুবক, কিন্তু আয়নিক গুণফল এটা ধ্রুবক না। এটা তুমি তোমার ঘনমাত্রা তুমি যত বাড়াবা আয়নিক গুণফলটা তত বাড়বে। ধন্যবাদ সবাইকে।